An outstanding performer in the orbit of Kathak dance, Saurabh Roy started his career at the very early age. With enriched track record by dint of his diligence, Saurabh Roy has made his life a poise and passion for the special art form. A rare combination of sophistication and literacy is what marks his dance style. He has received Senior National Scholarship from Culture and Tourism Department, Government of India, and completed his master degree in Kathak dance from Ravindra Bharati University. He is also impaneled artist of ICCR and EZCC and credit artist of Doordarshan. নমস্কার, আজ আমার মিট মাই টিচার্স প্রোগ্রামে আপনাদের সামনে নিয়ে এসেছি আমার কথক টিচার, আমার কথক গুরু শ্রী সৌরভ রয়কে। সৌরভ রয় উনি কলকাতার বাসিন্দা, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় থাকেন। উনি অনেকদিন বহু বছর কথক পারফর্ম করছেন, কথক শিখেছেন। ওনার টিচার হলেন গুরু মালবিকা মিত্র, যার ছবি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। তো আসুন আমরা একটু শুনে নিই আজকে কথক রিলেটেড কিছু কথাবার্তা বা ইন জেনারেল ডান্স রিলেটেড, যে কীভাবে আমরা এই নাচটাকে নিয়ে এগিয়ে যেতে পারি, আমাদের কী দায়িত্ব, নেক্সট জেনারেশনের কী দায়িত্ব, আমরা একটু সৌরভদার কাছ থেকে শুনে নিই। সৌরভদা ভালো আছো? একদম। শুরুতেই তোমাকে একটু জানতে চাইবো তোমার কাছ থেকে যে তুমি অ্যাজ আ মেল ডান্সার কীভাবে তুমি এই ডিসিশনটা নিলে যে প্রফেশন হিসেবে তুমি ডান্সটা নেবে এত অন্য প্রফেশন থাকতে? যখন ডিসিশনটা নিয়েছিলাম তখন তো ডিসিশন নেওয়ার বয়স ছিল না, বয়স হয়নি তখনও। কিন্তু সত্যি কথা বলতে ছোটোবেলাতেই আমি কোথাও গিয়ে ভাবতাম যে আমি শুধু মনে হয় এটাই পারি। এটা আমার সবসময় মনে হতো যে আমি শুধু নাচতেই পারি, আর কিছু আমি খুব ভালো পারি না। এটা আমার একদম ভীষণভাবে মনে হতো সবসময়। আর খুব ছোটোবেলায় যদি বলি যে কীভাবে শুরু হয়েছে, আমার বাড়িতে নাচ গানের পরিবেশটা মোটামুটি ছিলই, সবসময় ছিল। মা গাইতো, গায়, এখনও কম বেশি গায়, এবং তখন তো আরও বেশি গাইতো। এবং মাই আমাকে প্রথমে আমি গান শিখতে শুরু করি, এবং আমার বোনকে নাচের স্কুলে দেওয়া হয়, জেনারেলি যেরকম হয় একটা আর পাঁচটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বাঙালি, তো সেরকম আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু আমি বোনের নাচের ক্লাসে যখন নিয়ে যেত মা, এবং আমিও সাথে যেতাম, আমার ভীষণ ভালো লাগতো নাচের ক্লাসটা দেখতে, এবং আমি ভীষণ মনোযোগ দিয়ে দেখতাম। এবং এভাবেই আমার মানে ওই নাচের প্রতি যে আকর্ষণটা ছিল সেটা আমি বুঝতে পারতাম। কিন্তু মা তখনও অতটা, যেহেতু আমাদের বাড়িতে মা একটু বেশি স্ট্রং ডিসিশনগুলো, মানে স্পেশালি এইসব ডিসিশনগুলো মা নিত, তো তখনও মা ব্যাপারটা বুঝতে পারেনি। এবং আমার বাবা ভীষণ গান শুনতেন, ভজন এবং গজল, অনুপ জলোটার ভজন আর পঙ্কজ উদাসের গজল। তো সেই অর্থে তখন কি হতো, ওই গানগুলো যখন বাজতো ক্যাসেটে, তখন আমি খুব নাচতাম, তার সঙ্গে প্রাণ খুলেই নেচে যেতাম। মানে সেখানে তো কোনো ব্যাকরণ ছিল না, আমি নিজের মতন করে নেচে যেতাম। ইভেন তখনও কিন্তু কেউ খুব একটা নোটিস করেনি বাড়িতে। তারপরে আমি একটা, আমার পাড়াতেই একটা কম্পিটিশন হয়, ডান্সের কম্পিটিশন, তখন আমি ক্লাস 5 পড়ি, সবে উঠেছি। তখন বোন ওটাতে নাম দেয়, বোন যেরকম কম্পিটিশনগুলোতে নাম দিত, আমিও গানের জন্য প্রস্তুতি নিচ্ছি, গানের কম্পিটিশনের জন্য। কিন্তু বোনের নাচটা না আমার পুরো মুখস্থ হয়ে গিয়েছিল। এবার যেই পাড়ার এক দিদি ছিলেন, কুর্তিদি, ওই কুর্তিদি তখন বলে, মাকে বললো যে সৌরভ কিন্তু খুব ভালো, এটা ওই বেশি বেটার করছে, ওর নামটা দিয়ে দিই তাকে। তো আমার মা তখন অবাক করে, তারপরে দিয়েও দিই, নামটা আমার দেওয়া হয়, এবং সেটাতে আমি খুব ভালো পারফর্ম করি এবং স্ট্যান্ড করি। তো সেইখানের থেকেই শুরু নাচটা সেই অর্থে। তারপরে অনেকবার গান স্কুলের প্রোগ্রামে নেচেছি, কিন্তু তারপরে এখন ক্লাস 7 স্ট্যান্ডার্ডে পড়ি, তখন আমার যে প্রথম আমার গুরু শ্রী গৌতম সেনগুপ্ত শিলিগুড়ি, তিনি আমার স্কুলেরও টিচার ছিলেন। আমার প্রাইমারি স্কুল, যখন আমার শারদা শিশুতে পড়তাম আমরা, ওই স্কুলেরও টিচার ছিলেন। তখন থেকে উনি আমার চিনতেন। তারপরে নোটিস করেন যে আমি এরকম নাচতে পারি, আর একটা কম্পিটিশনেও নাচি। তখন উনি আমাকে দেখে আমার বোনকে ভীষণ প্রেশারাইজ করে, এবং আমার মাকেও ভীষণ বলে যে না, ওকে কিন্তু স্পেশাল আমার বাড়িতে নিয়ে আসতে হলো, বাড়ির ক্লাসে। তখন তারপরে তো আমরা যাই, মা নিয়ে যায় আমাদের ক্লাসে, তারপরে থেকে আমার এই জার্নি শুরু।
মানে তারপরে নাচ শেখা শুরু। তারপর বেশ অনেক বছর আমি দাদার কাছে শিখি কত্থক, এবং তার সঙ্গে সঙ্গে যেরকম জেনারেলি আমরা শিখি রবীন্দ্র নৃত্য, একটু মণিপুরীও সামান্য শিখেছিলাম। তো তারপরে পরে যখন কথাটাই তোমাকে বেশি অ্যাট্রাক্ট কত্থক আমাকে সবসময় অ্যাট্রাক্ট করতো। কত্থক অ্যাট্রাক্ট করতো প্রথম দিকে একদম মানে একদম যখন আর্লি স্টেজে ছিলাম শিখছি তখন ভালো লাগতো, কিন্তু আমি খুব একদম মানে এটা মানে খুব কনফেশন, মানে সবাই বলে যে আমি ছোটবেলা থেকে এরকম কিছু নয়। আমি তখন কত্থকটা অন্যান্য ফর্মগুলো বেশ বেটার নাচতাম, রবীন্দ্র নৃত্যটা কিন্তু কত্থক যেহেতু শাস্ত্রীয় নৃত্য এবং সেটা জন্য অনেক অনুশীলনের দরকার হয়, সেই কতটা অনুশীলন করতে হবে সেটা তখনও বুঝে উঠতে পারিনি আমি। এবং সেই কারণে আমি যখন তখন মানে কত্থকটাকে নিয়ে যে এগোবো সেসব কিছু ভাবিনি। একটা এক্সাম হয়, আমরা যেরকম দিই চণ্ডীগড়ের এলাহাবাদের পরীক্ষাগুলো দিই, তো সেই রকম একটা পরীক্ষায় আমি পরীক্ষা হবে, এক্সাম হবে। তো তখন আমি বেশ পরীক্ষার জন্য একটুখানি প্র্যাকটিস করেছিলাম, মানে টাটকা খুব প্র্যাকটিস করেছি। এবং সেইখানে ওই যিনি এক্সামিনার হিসেবে এসেছিলেন বলে যে বাহ এই ছেলেটি ভীষণ ফ্রি নাচছে, হ্যাঁ খুব ভালো লাগলো। তো ওই থেকে কারণ বেশি আরো মানে আমার ইন্টারেস্ট আরো বেশি, মানে না প্র্যাকটিস করলে বেটার হবে। তখন আমি মোটামুটি এই 8 স্ট্যান্ডার্ডের শেষে তখন থেকে আমি প্র্যাকটিসটা শুরু করি একদম রেগুলার বেসিসে। আমার মনে আছে হরিপ্রসাদ চৌরাস্তাজির একটা ক্যাসেট ছিল, তখন তো ফিতে ক্যাসেট, একদম সিডি টিডি নেই, তখন ওই ক্যাসেটে আমি 10 মিনিটের একটা 3 তালের পিস বাজানো, বিলম্বিত এবং দ্রুতে। তো ওটাতে আমি 10 মিনিট শুরু করলাম, ওটাকে যখন তারপরে আরো 20 মিনিট হলো, ওটাই দুবার বাজাতাম। তো ওইভাবেই করতে করতে প্র্যাকটিসটা যখন বুঝতে পারলাম, এটা একদম আমার মানে জীবনের রিয়েলাইজেশন, যে নিজেই বুঝতে পেরেছি যে প্র্যাকটিসের ইয়েটা বিকল্প নেই, এবং প্র্যাকটিস করলে আমাকে যে আমার নাচটা যে আরো ভালো হবে, উত্তরোত্তর ভালো হবে, সেটা আমি তখনই বুঝতে পারি যে আস্তে আস্তে। হ্যাঁ, ওটা তখন ক্লাস 9-এ পড়ি আমি, 9-এ উঠে গেছি সবে, তখন থেকে আমি প্র্যাকটিসটা বেশ জোরদার শুরু করি। এবার তারপরে থেকে ডেফিনেটলি নাচটায় চেঞ্জেস আসে কত্থকে। এবার তারপরে একটা প্রোগ্রামে আমার তখনকার গুরু, মানে আমাদের প্রথম গুরু শ্রী গৌতম সেনগুপ্ত, তার গুরু ছিলেন আমার বর্তমান গুরু ডক্টর মালবিকা মুখার্জি। তো উনি ওখানে একটা প্রোগ্রাম করতে আসেন, মানে আমাদের স্কুলেরই প্রোগ্রামে আসেন, অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। ওই অ্যানুয়াল প্রোগ্রামে পরের দিন ওনার প্রোগ্রাম, আমাদের প্রথম দিন আমাদের প্রোগ্রাম। তো তখন একটা ওয়ার্কশপও হয়েছিল, ওই ওয়ার্কশপে দিদি আমার প্রথম দেখেন। তারপরে দাদার হাত ধরেই আমাদের এখানে আমাকে কলকাতায় নিয়ে এসে, আমরা 4 জন এসেছিলাম দাদার সিনিয়র স্টুডেন্টরা। এবার 4 জনের মধ্যে আমি কন্টিনিউ করে যাই, সবাই একবার দুবার করে তারপরে আর কেউ ক্লাসটা কন্টিনিউ করে, কিন্তু আমি করে যাই। তারপরে সেইভাবেই কলকাতা শিলিগুড়ি করতে করতে স্কলারশিপ পাই 2002 সালে, ন্যাশনাল স্কলারশিপ। এবার তারপরে থেকে আরেকটু চেঞ্জেস এসে, তখন দিদি বলেন যে তোমাকে এখন পুরো প্রত্যেক মাসে আসতে হবে, তখন আরো বেশি সিরিয়াসনেসটা বেড়ে যায় ডেফিনেটলি। এবং আর তারপরে কয়েকটা বেশ কম্পিটিশন ছিল, ডবল নেম, রাজ্য সঙ্গীত একাডেমি, সেগুলোতে স্ট্যান্ড করি। সো তারপরে আস্তে আস্তে এইভাবে গিয়ে আরো বেশি মোটিভেশনটা এসে যায়। এবং তারপরে একদিন আমি যেহেতু ছোট শহরের ছেলে ছিলাম শিলিগুড়ি, এটা আমার সব থেকে ইন্টারেস্টিং লাগতো। আমার কোথাও যেন মনে হতো যে আমি ডেফিনেটলি বড় শহরে আমি থাকবো, মেট্রোপলিটন সিটিতে থাকবো। এবং তখন জানতাম না যে আমি কলকাতায় থাকবো বা দিল্লিতে থাকবো, কিন্তু তারপরে কলকাতায় আসা শুরু করি, মনে হতো না আমি এখানে থাকলে মনে হয় বেটার ফ্লারিশ করবো। যদি এখনকার বেসিসে দেখি, এখন দরকার নেই, মানুষের হয় না, বিকজ এখন মিডিয়া এত কিছু অনলাইন সবকিছু হয়ে গেছে যে মানুষের আর প্রয়োজন হয় না যে তার শহরটাকে ছেড়ে দিতে। এখন এই সময়ের পরিপ্রেক্ষিতে যদি আমি ডিসিশনটা নিতাম, তাহলে হয়তো আমি শিলিগুড়িতেই থেকে যেতাম, কারণ এখন সত্যিই দরকার হয় না। এখন শিলিগুড়ির ছেলেমেয়েরা, শিলিগুড়ি কেন আরো ছোট ছোট শহরের ছেলেমেয়েরা কিন্তু খুব ভালো মানে পাবলিকলি অনেক ফ্লারিশ করতে পারে বিকজ অফ মিডিয়া। এত সোশ্যাল মিডিয়ার ইয়ে রয়েছে, তখন ছিল না, তখন একেবারেই ছিল না, কিছুই ছিল না। তখন ফোনও, তখন আমরা ইভেন মোবাইল ফোনও আমরা তখন পাইনি, সদ্য পেয়েছি এরকম, যখন 2004-05-এ আমরা সদ্য শুরু করেছি মোবাইল ফোন ইউজ করা। তখন তো এইসব অ্যান্ড্রয়েড ফোন বা এই আইফোন এসব তো ছিল না, তো খুবই মুশকিল ছিল সবই। তখন ওই বেসিসে ডিসিশন নিয়েছিলাম যে কলকাতায় থাকবো। তো তারপরে বেশ স্ট্রংলি একটা ডিসিশন নিয়ে কলকাতায় চলে আসি। আমার মা বুঝতে পারছিল না, মা বাবা, কিন্তু আমার মা বাবা সব থেকে যেটা আমার নিজেকে লাকি মনে হয়, আমার ভীষণভাবে ভাগ্যবান মনে হয়,
যে আমি ভীষণভাবে মা বাবার সাপোর্ট পেয়েছি, যেটা সবাই পায় না। একটা মেল ডান্সার হিসেবে সবাই চায় যে আমিও সেরকম ভাবেই নিয়েছি যে চাকরি বাকরি হবে। আমার বাবা পিএসসির এক্সাম, এসএসসির এক্সামের সব ফর্মগুলো নিয়ে এসে দিত যে ফিল আপ কর। আমি ফিল আপ করেছি, দু একটা পরীক্ষাও দিয়েছি। কারণ আমি কিন্তু খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমি জানতাম যে আমি ডান্সারই হব। মোটামুটি তখন কলেজে পড়ি, তখন আমি একদম ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি ওই 10টা 5টা চাকরি বা অন্য বিজনেস তো প্রশ্নই উঠছে না, করবো না, আমি ওই নাচবো। তখন আমার কিন্তু এত এত জটিলতা, এই নাচতে গেলে কত কিছু ফেস করতে হবে, কত সংঘর্ষ, তখনও ভাবিনি, বুঝিও নি। এবং এটা না খুব ফ্লোতে আমি আমার এই রাস্তায় চলে আসা হয়েছে, একদম একটা ফ্লোতে এসে নিজের কাজ করে গেছে। হ্যাঁ, জাস্ট করে গেছি। এবং আস্তে 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 কিভাবে যেন পথটা অনেক কিছু মানে কষ্টদায়ক, মানে এমন না যে একেবারে খুব স্মুথ পথ হয়েছে, একেবারেই নয়। হ্যাঁ, কিন্তু পথটা বেরিয়ে গেছে কিভাবে, এইখানে আমার ভগবানের প্রতি বিশ্বাসটা কোথাও গিয়ে আরো স্ট্রং হয়েছে। তুমি তো মানে এত অনেক কিছু বললে, ঝঞ্ঝাট ঝামেলাও এসেছে, সেগুলো ক্রস করে তুমি আজকে এই পরিস্থিতিতে আছো। তো আজকে যে এরকম কোভিড সিচুয়েশন, সবার এত মেন্টাল হেলথ নিয়ে প্রবলেম, বিশেষ করে ইয়াং জেনারেশনদের, তো তাদেরকেও একটু কিছু বলো যে তারা কিভাবে আরো স্ট্রঙ্গার। হ্যাঁ, ডেফিনেটলি, সরি ইন্টারাপ্ট করে ফেললাম, কিন্তু বুঝতে পেরে গেছি আমি কি বলতে চাইছিস তুই। যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছিল কোভিড সিচুয়েশন তো অনেক পরে এলো, একদম সংঘর্ষ কিন্তু সারা জীবন চলে যায়। আমার মনে হয় যে কোনো প্রফেশনে মানুষ থাকুক না কেন, সংঘর্ষ থাকবেই। সংঘর্ষ ছাড়া জীবন নেই, এবং ওই চলার নামটাই হচ্ছে ওর জীবন, আনন্দ ওটাতেই আছে। আমি যদি কোনো জায়গায় রিচ করে যাই, তাহলে আমার মনে হয় ওটা তাহলে কিন্তু সব শেষ হয়ে যায়। তো এই যে চলছি, এটাই তার সঙ্গে সঙ্গে সংঘর্ষ থাকবে। যেমন আনন্দ থাকবে, তেমনি দুঃখ থাকবে, দুটোই মিলিয়ে মিশে। দুঃখ না থাকলে আনন্দের যে আসল মজাটা কিন্তু আমরা পাই না। যেমন সবকিছুতেই একটা কন্ট্রাস্ট থাকে। তো এটা সবসময় আমার মনে হয়। এবং ওই সময় যখন প্রথম আমি কলকাতায় যখন শিফট করি, তখন যে সংঘর্ষটা ছিল সেটা একরকম ছিল। এখন কিন্তু আমি সত্যি বলছি, আমি তো সেটা ভীষণ মিস করি। এখন সংঘর্ষ মানে ওই যে ক্লাসে যাওয়া, আমি থাকতাম দমদমে। প্রথম একটু বলি, প্রথম আমি যখন কলকাতায় যাতায়াত শুরু করি, তখন আমার মামার বাড়ি, সেটাও চাকদায়, নদিয়া ডিস্ট্রিক্টের চাকদায়, 2 ঘন্টা লাগে দমদম আসতে। সেখানে থাকতাম খুব। আর আমার পিসির বাড়িতে থাকতাম দমদমে, সেটা সেই পিসির বাড়িতে খুব জানিয়েছি আমি তাদেরকে, প্রচুর কোনো কিছু তারা সেটা দ্বিধায় মেনে নিয়েছে। তাদের একটা ভীষণ বড় অবদান আছে আমার, যতটুকু আমি আজকে নাচছি তাদের দিয়ে, যেমন মামার বাড়ি, আমার পিসির বাড়ি সত্যি একদম রয়েছে। আর তারপরে যখন আমি থাকা শুরু করি, এটা না বললে খুব ভেবে, আমার ভাই এবং বন্ধু, ভাই তো আমার বন্ধু বলবো, মনোজিৎ সাহা, ও একজন ভারতনাট্যম ডান্সার। ও খুব নাম করা একজন ভারতনাট্যম ডান্সার আমাদের কলকাতার। ওদের বাড়িতে ওর বাবা মা আমাকে খুব নিজের সন্তানের মতন রেখে দিয়েছিল। আমি 1.5 বছর ওদের বাড়িতে ছিলাম, এবং সেটাও একটা ভীষণ সংঘর্ষের সময় ছিল। কিন্তু ওদের বাড়িতে ছিলাম জন্য আমি ভীষণ সেফ ছিলাম। একটা বাবা মা পেয়েছি, ও ভাই পেয়েছি, ওরা আমাকে ভীষণ কেয়ার করে রেখে দিয়েছিল। তো ওদেরও অবদান অনেক বড় অবদান রয়েছে আমার নৃত্য জীবনের ক্ষেত্রে। আর তারপরে আসা হচ্ছিল আমার ডেফিনেটলি আমার গুরুজিৎ, তো কোনো ওনাকে তো আমি যদি ওই কৃতজ্ঞতাটা তো আমি আলাদা করে দিতে পারবো না, কারণ সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার গুরুজিৎ প্রতি। এবার সব থেকে তারপরে যে ইয়েটা শুরু হলো, আমি থাকলাম দমদমে, থাকলাম না আমি। তারপরে একটা ইউএস ট্যুর ছিল আমার 3 মাসে, প্রথম, যেটা আমাকে আরো স্ট্রং করে আমার এখানে থাকাটাকে। তো সেইটা করে আসার পরে আমি দমদমে থাকা শুরু করি, 4 তলার উপরে ফ্ল্যাট। নাচতে পারতাম না, প্র্যাকটিস করতে পারতাম না। আমার গুরুজির বাড়িতে গিয়ে সকালবেলায়, সোমবার করে ক্লাস থাকতো, সকাল 10টা থেকে ক্লাস শুরু হবে, সন্দীপ দা আসবেন, সেতারের সন্দীপ দা বাজানোর জন্য। আর আমি পৌঁছে যেতাম 8টায়। দিদি বলে দিয়েছিল, হ্যাঁ প্র্যাকটিস করো, 4 তলার উপরে প্র্যাকটিস করার কোনো উপায় নেই, নিচের থেকে একটুখানি হালকা আওয়াজ হলে মানুষ ওপরে চলে আসে বলতে। তো ওখানে তখন কি ওই 1.5 ঘন্টা প্র্যাকটিস করতাম। ফ্রাইডে একটা ক্লাস ছিল দিদির স্লট লেগে, সেটাতে গিয়ে 1.5 ঘন্টা প্র্যাকটিস করতাম। এরকম 3 দিন আমার চলতো। তো সেটাও এনাফ না মারার পরে তারপরে আমি এখন যেখানে বর্তমানে রয়েছি সেখানে শিফট করে যাই। তো এইভাবে আমার থাকা। তো সংঘর্ষ তখন এক্সট্রিমলি ছিল, কিন্তু ভীষণ এনজয় করি এখন ভাবলে। তেমনি এই যে এখন এই কোভিড মানে সিচুয়েশনের যে সংঘর্ষটা এসছে, সেটা একদম সত্যিই ডিফারেন্ট। এটা কিন্তু মানে আমরা মানুষ যারা মানে শিল্পীদের সংঘর্ষ থাকে, সেটা তুইও বুঝতে পারছিস,
আমরা বোধহয় সব শিল্পীরা জানেন, কিন্তু এই যে একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হলো 2020 থেকে, তো সেটা কিন্তু সব শিল্পী কেন, সব প্রফেশনেই, সব মানুষের জীবনে কিছু না কিছু মানে ভীষণভাবেই আঘাত এনেছে। তো এটা তো আমরা শিল্পীরা যেদিন প্রথম দেখলাম পেপারে, একটা নিউজ পেপারে, বিখ্যাত নিউজ পেপারে বেরিয়েছিল যে আর্ট ফর্ম, যে কোনো আর্ট মানে নাচ গান, যে কোনো আর্ট নিয়ে চর্চা করাটা ছিল সব থেকে মানে লেস, ওটা ইয়েতে প্রায়োরিটির মধ্যে পড়ে, লেস প্রায়োরিটি। এটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল এবং সব শিল্পী মহলকে কষ্ট দিয়েছিল ভীষণ। কিন্তু এটা কি সত্যি লেস? এটা ছাড়া তো জীবন চলবে না। প্রথম জবে থেকে মানে সেই মানে পুরনো, যদি আদিম মানে ভারতবর্ষের কথা ভাবা হয়, পুরনো ভারতবর্ষের কথা ভাবা হয়, যখন প্রি মোগলও যদি ভাবা হয়, তখন থেকে তো আমরা ইতিহাসে পেয়ে গেছি যে না, নাচ গান কিন্তু সারা জীবনের অঙ্গ হিসেবে চলে এসছে না। কৃষিকার্যেও নাচ গান পাওয়া যায়, এক্স্যাক্টলি। আর প্রথম আমরা বিভিন্ন মন্দিরের গায়ে গায়ে নাচ গানের নিদর্শন পাই। আগে আরো তার আগে তো যে কৃষিকার্যেরও একটা আলাদা করে, সব প্রফেশনের একটা আলাদা করে ডান্স ফর্ম আছে, মানে গানের ইয়ে ধারা রয়েছে। তো কি করে নাচ গান এত লেস প্রায়োরিটির মধ্যে পড়লো, আমার তো সত্যি ধারণার বাইরে। আজকাল কোভিড সিচুয়েশনে যে মানুষ যখন খুব ডিপ্রেসড, তখন কিন্তু তারা এই বিনোদন জিনিসটাকে ধরেই আঁকড়েই বেঁচেছিল। একদম পুরো সোশ্যাল মিডিয়াটা তুই দেখ, এই এটা সবকিছুরই তো একটা খারাপ দিক আছে, একটা ভালো দিক আছে। এই সোশ্যাল মিডিয়ার একটা বড় রকমের খারাপ দিক আছে, তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ বড় রকমের ভালো দিক আছে, যেটা আমি মনে করি যে মানুষকে বাঁচিয়ে রাখা, যে বেঁচে থাকার যে রসদটা এই 2 বছর ধরে জুগিয়ে গেছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ডেফিনেটলি। প্রথমে আমার যেমন প্রথম ভীষণ অসুবিধা হয়েছে, আমার নিজেকে মনে হয় আমি ভীষণ পুরনোপন্থী, এই জন্য আমার অসুবিধা হয়েছে যে যখন প্রথম অনলাইন ক্লাস নিতে শুরু করলাম, তোকে তো আগে থেকেই নিতাম, তোর ক্ষেত্রটা আলাদা, যেহেতু তুই দেশে আমার কাছে কিছুদিন শিখেছিস, তারপরে বাইরে চলে গেছিস, সেটা আলাদা ছিল, তুই অনেক। কিন্তু যাদের নতুন শেখাবো বা আমার ভীষণ অস্বস্তি হতো, ভীষণ চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা। তো সেগুলোকে এখন ওভারকাম করে ওটা একটা আলাদা, এখন একটা ওয়ে হয়ে গেছে, কিন্তু এখন অনেকেই অনলাইন শিখছে বা শেখার আগ্রহ দেখাচ্ছে। তো সেটা তো একটা ডেফিনেটলি পথ, এবার আমরাও শিখছি তার সঙ্গে সঙ্গে। এবার ওই সময়টা ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল আর্টিস্টদের ক্ষেত্রে, সব থেকে আমি বলবো আর্টিস্টদের ক্ষেত্রে, কারণ কোনো রোজগার ছিল না। কারণ ওই খুব তোদের মতন কতজন আছে, কতজন স্টুডেন্ট থাকে, খুব কম স্টুডেন্ট সংখ্যায় স্টুডেন্টরাই তখন অনলাইনে শিখেছে এবং তারা ঠিকঠাক ভাবে ইয়ে করেছে। কিন্তু তারপরে তো তার অনেক অর্ধেকের বেশি সব টিচারদের হয়েছে। এটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে নয়, সবাইকে এটা ফেস করতে হয়েছে, শুধু সব মানে শিল্পীদের এটা ফেস করতে হয়েছে। আর আদার্স যেটাকে আমরা যদি ধরি, পারফরমেন্সটাকে ধরি, সেটা তো কিছুই ছিল না, সবাই অনলাইনে প্রোগ্রাম করতে বলতো, যে সবকিছুই ফ্রিতে করতে বলতো। এবার সেটা আমি ভীষণভাবেই নিজেকে আটকে রেখে দিয়েছিলাম, আমি ওটাকে কোনোভাবেই এনকারেজ করিনি। সব আর্টিস্টদেরই এটা নিয়ে একটু প্রোটেস্ট, এইটা একটা একদম একটা জায়গায় একটা লাইন টানা উচিত। অনলাইনে আমি যে অডিয়েন্সরা নাচ দেখছে, বিনোদন উপভোগ করছে, তারও তো একটা মূল্য থাকে অবশ্যই, কারণ এর পিছনে আর্টিস্টদের তো অনেক পরিশ্রম আছে। একটা কাজ হবে, তার পিছনে আর্টিস্টদের তো পরিশ্রম, সেটা মানুষ বোঝেই না আমার মনে হয় না। আর আমরা এদের বোঝাতেও চাই না। আমরা শিল্পীরা যখন পারফর্ম করি, গান হোক, নাচ হোক, যাই হোক না কেন, আমরা যখন নাচছি, মনে করি স্টেজে নাচছি, তখন কি আমরা দেখাই যে আমাদের শরীরের ভেতরে আমাদের কতটা স্ট্রেংথ দিতে হচ্ছে, বা তার ওইটার আমরা তো ওটা ওই পরিশ্রমটা করে এসে গিয়ে নিট ফলটা দেখাতে চাই। তো সেটা মানুষ ডেফিনেটলি বুঝতে পারে না, কিন্তু অ্যাটলিস্ট এটুকু তো জানে যে একটা জিনিসকে প্র্যাকটিস করে বা তারপরে তার রেকর্ডিং করা, এই যদি মনে করে এখন সোশ্যাল মিডিয়ার কথা বলি, একটা রেকর্ডিং করতেও তো একটা কস্ট থাকে, তার একটা সময় থাকে, তার পরিশ্রম থাকে, পরিশ্রম তো কেউ ভাবেই না, শিল্পীদের বা যে কোনো মানুষের সময়টাও তো একটা বড় রকমের ভ্যালু। তো সেটা যদি না বোঝে মুশকিল। এইখানেই আমি ভীষণভাবে বলবো এটা ভীষণই দরকার যে পে অ্যান্ড পারফর্ম বলে আমাদের এখন অল ওভার ইন্ডিয়ায় বলবো কিনা জানি না, আমার মনে হয় সারা পৃথিবীতেই আছে হয়তো কিছু কম বেশি, যার বাইরের কথা আমি খুব বেশি জানি না, কিন্তু ভারতবর্ষে যেটা একটা চলছে, অনেক শিল্পীরাই আমরা এটা নিয়ে ভীষণভাবে সরব হয়েছে। তো এটা অত্যন্ত মানে খারাপ। এটা অ্যাটলিস্ট একটা সুন্দর একটা অ্যামাউন্ট অফ টোকেন মানি
অ্যাটলিস্ট কাউকে দিলে তাকে সম্মানটা কিন্তু জানানো হয়। সবসময় তো আমরা তাই না, প্রথম থেকেই তো তাই হয়ে আসছে। যাই কিছু করে পুরস্কার বলে তো একটা কিছু থাকে, কিন্তু এটা একদম কিছু থাকবে না, সেটা হয় না। এই কোভিডের একটা নেগেটিভ সাইড হয়েছে, কিন্তু আমার মনে হয় এটা এখন বলতে পারছি, প্রথম যখন হয়েছিল তখন ডেফিনেটলি এই জোরটা ছিল না, বুঝলি তো। তখন একটা ডেফিনেটলি একটা ভীষণ আশঙ্কা, একটা ভীতি সবকিছু কাজ করছিল, কিন্তু এখন মনে হয় যে ডেফিনেটলি আমরা সব পরিস্থিতিকেই জয় করতে পারবো, এবং সেটাও একটা পথ দেখিয়ে দেখাবো। আর তুমি যদি কোনো কাজ করো, এটাও কিন্তু সত্যি, তুমি যদি কাজটা সঠিক রাস্তায় করো না, তার মূল্য কিন্তু তোমাকে ভগবান ঠিক কোনো না কোনো ভাবে তোমাকে ফিরিয়ে দেবে এবং তোমাকে পথে বসিয়ে দেবে। আমি তো যেহেতু আমি এটাকেই পুরো আমার ফুল টাইম প্রফেশন হিসেবে নিয়েছি, আমার প্রথম থেকেই সেই ধারণা ছিল। আমার মনে আছে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমি স্কলারশিপের পরীক্ষা দিতে গেছি, আর তখন স্কলারশিপের ন্যাশনাল স্কলারশিপ আমাদের ভারতবর্ষে যেটা হয়, সব ফর্মে সিনিয়র ন্যাশনাল স্কলারশিপ, আর তখন এখন যখন পুরোটাই দিল্লিতে হয়, তখন বিভিন্ন জায়গায় হতো নর্থ ইন্ডিয়াতে। আমাদের সময় এলাহাবাদে পড়েছিল। তো এলাহাবাদে যখন পরীক্ষা দিতে যাই, অনেক বড় বড় গুরুরা ছিলেন, তারা বসে তখন খুব প্রচুর কোয়েশ্চেন। আমার দিদি আমাকে বলে দিয়েছিলেন, আমার গুরুজি আমাকে সব বলে দিয়েছিলেন, এই জিজ্ঞেস করলে এটা বলবো। তখন কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছিলেন, আমি ভীষণ ছোট তখন, বলে যে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এই স্কলারশিপটা পেয়ে তুমি কি করবে, তখন তুমি জিজ্ঞেস বলবে যে আমি ফুল টাইমার হবো। তখন আমি তো শিখে গিয়েছিলাম, কিন্তু সেই কথাটা যে ফুল টাইমার হব, কথাটা আমি যখন ওখানে আমাকে সত্যি জিজ্ঞাসাও করা হয়েছিল যে তুমি যে এই স্কলারশিপটা পাবে, পেলে তুমি যদি পাও তাহলে তুমি কি করবে। আমি তখন অ্যাজ ইট ইজ যা শিখেছিলাম সেটাই অ্যান্সার করেছিলাম, আমি ফুল টাইমার হব। এবার তখন না সত্যি বলেছি, বলার পরে যখন পেলাম, যেদিন আমি আমার অনেক মাস পরে, বেশ কয়েক মাস পরে রেজাল্টটা অ্যানাউন্স হয়, যখন এলো চিঠিটা আমি পেলাম, তখন আমি ভেবেছিলাম যে আমি যেটা বলেছি, না বুঝে বলেছি, আমি কিন্তু সেটা এখন মানে সত্যি তাই হবে, আমি ফুল টাইমারই হবে, কারণ আমি আর অন্য কিছু পারবো না। এটা ভীষণ মজা লেগেছিল যে আমি ওটাকেই আমার না বুঝে বলে আমার লাইফে যে আমি অ্যাপ্লাই করতে পেরেছি, এটা আমি খুব আনন্দ পাই, আর সত্যি আনন্দ পাই। অনেকেই আছে, আমি কাউকে ইয়ে করবো না, নানান রকমের প্রফেশনের সঙ্গে যুক্ত থেকে নাচটাকে বাধ্য হয়, কিছু করার থাকে না, কিন্তু আমার এইটাও কিন্তু আমার গুরুর অবদান। আমার গুরুর কথা একটু বলি, এই কারণে গুরুর অবদান এই কারণে বলছি যে আমার গুরুজি আমাকে না পুরো জীবন দর্শন শিখিয়ে দিয়েছে। এটা কিন্তু আমাদের নাচ গানই হয়, জানিস তো, জানি না আমি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি কিনা, এটা আমাদের নাচ গানেই হয়। এখনো পর্যন্ত আমাদের এই গুরুকুল প্রথাটা এখনো শুধু এই নাচ গানের ক্ষেত্রে, শাস্ত্রীয় সঙ্গীত নৃত্যের ক্ষেত্রেই হয়। এই জন্য আমি যারা দেখছেন তাদের বলবো যে সবাইকে না, সব বাড়ির বাচ্চাদের যেরকম আগে শেখানো হতো বা এখনো হয় কম বেশি, শাস্ত্রীয় নৃত্য সঙ্গীত চর্চা করাটা উচিত, কারণ এইখানেই একমাত্র যে ভারতীয় শিক্ষার যে পুরনো প্রথা, গুরুকুল প্রথা, সেটার যে ওই জীবন দর্শন শিখিয়ে দেয়, শুধু ওই পার্টিকুলার ফর্মটা শেখাচ্ছে না, শুধু ওই সাবজেক্টটা না, একদম পুরো জীবন দর্শন, তোমাকে কিভাবে চলতে হবে, ফিরতে হবে। আমার গুরুজিও কিন্তু আমাকে তাই করেছেন। আমি এটা আমার গুরু ভাগ্য ভীষণ ভালো, আমার প্রথম গুরু এবং আমার বর্তমান গুরু, আমার ভীষণ গুরু ভাগ্য ভালো, মানে সত্যি আমি ভীষণ লাকি। আমি পুরো জীবন দর্শনটা আমার গুরু দিদির কাছ থেকে শিখেছি। উনি আমাকে তখনই বলেছিলেন যে যদি তুমি এটা নিতে চাও, আমার গুরুজির মা ছিলেন দিদুন, আমি মা দিদুন ডাকতাম, গুরুজির মা দিদুন আমাকে খুবই স্নেহ করতেন। উনি বলতেন যে আমি তোর গুরুজিকে ভাবতাম যে তোর গুরুজি একমাত্র পাগল, কিন্তু আমি দেখলাম না, তুইও আর একখানা পাগল আছিস। তো সত্যি আমি পাগল, একটু তো পাগল হতেই হয়, গান বাজনা করতে গেলে গান পাগলামোটা অত্যন্ত জরুরি। এবং তখন তিনি বলেছেন তুমি যদি এই প্রফেশনটাকে শুধু একদম এটাই প্রফেশন করতে চাও, তাহলে কিন্তু তোমার জীবনের অনেক সুখ স্বাচ্ছন্দ্য এক্সট্রা যেগুলো তোমার বন্ধু বান্ধবরা করবে, কিন্তু তুমি সেগুলো তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। এবং আমি সেটাকে সত্যি সিরিয়াসলি আমি ভীষণভাবে আমি অ্যাপ্লাই করি আমার লাইফে, এবং আমি তার জন্য কৃতজ্ঞ আমার গুরুদের কাছে, যে তারা আমাকে এইভাবে বুঝিয়েছেন, সত্যি কৃতজ্ঞ। এটা একটা অত্যন্ত জরুরি। যখন শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং অন্যান্য ফর্ম যারা মানে সঙ্গীতের যে কোনো ধারাতেই যারা গান বাজনা রয়েছেন, তারা জানেন যে একটা ডান্স ফর্মকে
শিখতে এবং সেটাকে চর্চা করে সেটাকে যদি প্রফেশন হিসেবে নিতে হয় বা শুধু প্রফেশন হিসেবে নিতে হয়, সেটাকে যদি তুঙ্গে নিয়ে যেতে হয়, যে এক্সেল করতে হবে, মানে এক্সেলেন্ট একটা ওয়ার্ড আছে না, যে এক্সেল, কোনো জায়গায় তুমি এক্সেল করতে গেলে তোমাকে ওটার উপরে ভীষণ মনন মানে তার সঙ্গে সঙ্গে তোমার প্র্যাকটিস সবকিছু ভীষণভাবে জড়িত থাকে। তো সেটা করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতেই হয়, সেই স্যাক্রিফাইসটাও ভীষণভাবে জরুরি। তো এইটাই জোর দেয় আমাকে, আমি সরি আবার বললাম তোকে, এইটাই আমাকে জোর দেয় যে এই যে বিপরীত একটা পরিস্থিতি, সেটা কিন্তু খুব জোর দিয়েছে আমাকে, মানে মানসিক ভাবে জোর দিয়েছে যে হ্যাঁ বেঁচে থাকা রসদ যুগে জোর দিয়েছে একদম। আচ্ছা, আমি এটা অন্য একটু টপিকে যাচ্ছি, যে দেশে বলো বা বিদেশে বলো, এখন যেটা ট্রেন্ড হয়েছে দেখা যাচ্ছে, যেটাকে আমরা এখন ট্রেন্ড বলছি, যে ট্র্যাডিশনাল কথক আর বলিউড কথক বলে দুটো ধারা ভাগ হয়ে গেছে। আর বিশেষ করে আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমি ওখানকার ম্যাক্সিমাম স্টুডেন্ট বা অডিয়েন্স, দর্শক, সবার কাছে যেটা তাদের রিকোয়ারমেন্ট যেটা থাকে, যে কথক পারফরমেন্স মানেই তারা বোঝে যে বলিউড পারফরমেন্স, বলিউড নাচের উপরে কথকের কিছু মুভমেন্ট করে দেওয়া। কিন্তু আমরা তো জানি যারা ট্র্যাডিশনাল কথক করি, ট্র্যাডিশনাল কথকটা কি, তো এই ট্র্যাডিশনাল কথকটাকে কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো বা এটাকে টিকিয়ে রাখবো আজকালকার এই চকমকে যুগে? হ্যাঁ, এটা তো সত্যি, এটা একটা খুব মানে কি বলবো, এটা একটা কঠিন কোয়েশ্চেন এবং খুব বাস্তব কোয়েশ্চেন এখন। শুধু তুই কেন, সবাই আমার মনে হয়, আমার কাছেও প্রচুর এরকম যখন এই অনলাইনটা আরো শুরু হলো তখন প্রচুর স্টুডেন্টসরা শিখতে চেয়েছে, এবং আমার সঙ্গে সবাই একমত হবেন যারাই সামান্য শিক্ষকতা করেন, আমার মতন সবাই যারা শিক্ষকতা করেন তারা সবাই সহমত হবে যে সবার কাছেই শিখতে চেয়েছে মনে হয়। যে কথা মানে আমাকে তো ভিডিও পাঠিয়েছে, এরকম হয়েছে যে আমাকে একটা ছোট স্মল ভিডিও ক্লিপ পাঠিয়ে বলছে যে এইরকম নাচ কি আপনি করেন বা এরকম নাচ কি আপনি শেখান। তখন আমি তো ডেফিনেটলি আমি একটা আমার থেকে নেগেটিভই একটা গেছে, ভাইবস গেছে ওনার কাছে। কিন্তু সবকিছুর একটা খুব খারাপ দিক আছে, আবার ভালো দিকও আছে আমি মনে করি। আমি খুব নেগেটিভ টানবো না। যদি কেউ বলে যে যারা যারা করে ওই, আমি খুব ওটাকে মনে করি না যে ওটা বলিউড কথা, কিন্তু সবাই মিলে নাম দিয়ে দিয়েছে। হ্যাঁ, সবাই মিলে নাম না দিলে কি আর হতো? ওটাকে বলিউড একটা দুটো আমি এরকম হাত পা ঘুরিয়ে দিলাম কাথাকের মতন করে, তাহলে কি সেটা কথা ডান্স হয়ে গেল? সেটা আমার মনে হয় না। যারা এখানে মাস্টার আছে তারাও কিন্তু কথক শিখেছে, আই থিঙ্ক অনেক বেশি করে কথক শিখেছে, এবং সাধারণ মানুষ তো সেটা বুঝতে পারছে না। হ্যাঁ, এবার সেটা বোঝাতে হবে, এবং সেটা বোঝানোর কি আলাদা পথ আছে সেটা আমার সত্যি জানা নেই। তবে এটুকু ঠিক, এখন যেহেতু বলার সুযোগ আছে সেটা বলছি যে একটা ফর্ম নাচতে গেলে তার জন্য কিন্তু অনেক সময় দিতে হয়, সেটা তোরা জানিস এবং যারা শিখছে তারা জানে খুব ভালো করে। একটা যে কোনো ক্লাসিক্যাল ফর্ম, সে ভরতনাট্যম হোক, ওড়িশি হোক, যে কোনো ক্লাসিক্যাল ফর্ম হোক না কেন, শিখতে গেলে ইভেন ওয়েস্টার্ন ফর্মগুলো, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, পপ, জ্যাজ, যা যা ফর্মগুলো আছে, ব্যালে, তারপরে ফ্লেমিঙ্গো, অনেক কিছু আছে, সেগুলো যা শিখতে গেলে কিন্তু প্রচুর, সেগুলো তো ক্লাসিক্যাল ফর্ম, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ফর্ম। তো সেগুলো শিখতে গেলেও কিন্তু প্রচুর তাদেরকে সাধনা করতে হয়, বেসিক থেকে শিখতে হয়, এবং বেসিকটা শেখার সময় প্রচুর ধৈর্য ধরতে হয়। সেই ধৈর্যটা যদি না দেওয়া যায় বা ইয়ে করা যায়, আর এই যে বলিউডের গানের সঙ্গে যে নাচের, কথক নাচের বা অন্যান্য ক্লাসিক্যাল ফর্মগুলো মার্চ করে করা হচ্ছে, সেগুলো যারা মাস্টার পিস মানে ভালোভাবে করেন তারা কিন্তু সেটা আগে কথকটাকে খুব ভালো করে শিখে দিয়েছেন, তারপরে ওই অ্যাপ্লিকেশনটা পারেন, আর ওটা দুম করে তখন হয়ে যায়। এমন না যে ওটা তখন তার কাছে সহজ হয়ে যায়। এবং যারা না শিখবে, ডিরেক্ট ওটা শিখবে, তারা কিন্তু ওটা কখনো সত্যি ওইভাবে পারবে না। আমার মনে হয়, এটা আমার সম্পূর্ণ নিজস্ব ধারা, আমার মনে হয় না খুব সেই রকম এক্সপার্ট লেভেলের যদি কেউ একদম এক্সট্রাঅর্ডিনারি ইনবর্ন ডান্সার না হয়, আমার মনে হয় না যে কথক না শিখে কথকের উপরে একটা কোনো বলিউডের নাচ করে দেওয়া অত ইজি। আর বলিউডের নাচ মানে আমি জানি না, বলিউডের নাচ, বলিউড কিন্তু ক্লাসিক্যাল বেসড পুরো ছিল, একটা সময় তো পুরোই ছিল। প্রথম যখন মানে একদম পুরোনো দিনের প্রথম মানে পুরোনো দিনের কথা বলতে, তখন তো ক্লাসিক্যাল বেসই নাচ হতো বেশিরভাগ। কথা ভরতনাট্যমের উপরে বাইজেন্তিওয়ালা, আমি ভীষণ ডাই হার্ড ফ্যান।
বৈজয়ন্তীমালা থেকে শুরু করে মধুবালা, মীনাকুমারী, মধুবালা নয়, মীনাকুমারী, বৈজয়ন্তীমালা, তারপরে মনে কর ওয়াহিদা রহমান, আশা পারেখ জি, ভীষণ এরা সবাই ভীষণ ট্রেন্ড ক্লাসিক্যাল ডান্সার এবং দারুণ সবাই। আর তারপরে তো আরো রয়েছে আমাদের মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, এরা সবাই কম বেশি ক্লাসিক্যাল ট্রেন্ড। তো তারা কিন্তু ওটা ওই সময় আর সব কত ক্লাসিক্যাল বেসড গান বাজানো রয়েছে। আমাদের লচ্ছু মহারাজ জি, পন্ডিত লচ্ছু মহারাজ জি বম্বেতে যখন কি ওই সিনেমাটার নাম বল, মুগলে আজম, ওটা তো ওনারই ডান্স ডিরেকশন। অনেক আগে সেই মোহে পাথর পে নন্দলাল ছেড় দেবে, তারপরে উনি অনেক করেছেন। আর এই বর্তমান যুগে তো আমাদের মহারাজ জি তো অনেক কিছু রয়েছে, অনেকগুলো গান শুরু করেছে। তো কথক আর বলিউড মানে আমি বলছি না যে ওর মধ্যে ভীষণ কোনো ঝগড়াঝাটি রয়েছে, কিন্তু হ্যাঁ উৎকট কিছু গান, ভয়ঙ্কর কিছু গান যেগুলোতে আমরা একদম অফ বিট, ওটা মানে কোনো মনেই হয় না যে ওটার সঙ্গে কথা, ওই রকম গানের সঙ্গে যখন শুনি তখন একটু অস্বস্তি হয়, ডেফিনেটলি অস্বস্তি হয়। বিং আ পিওর মেইন স্ট্রিম ক্লাসিক্যাল ডান্সার, এটা তো বলবো। আর কেউ যদি নিজেকে ওটাতে এস্টাবলিশ করে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু মেইন স্ট্রিম কথক ডান্সার আর ডান্স আর ওই স্ট্রিমে আলাদা কেউ ফিউশন করছে, দুটো কিন্তু ডেফিনেটলি আলাদা, এটা আমি স্ট্রংলি বলবো। আর কাউকে যদি বলিউডের উপরে এরকম করতেই হয় তাকে ওয়েল ট্রেন্ড হতে হবে, ডেফিনেটলি আগে তোমাকে বেসিক শিখে নিতে হবে। আগে যা যা কথক নাচ শিখতে গেলে যা যা শিখতে হয় সেটা শিখতেই হবে, তারপরে তুমি নিজেই প্রয়োগ করতে হবে। তোমাকে শিখতে হবে না কারোর কাছ থেকে, মানে তোমার গুরুর কাছ থেকে ওটা শিখতে হবে না, তুমি নিজেই কোরিওগ্রাফ করে নিতে পারবে যে কোনো গানের সঙ্গে। থ্যাংক ইউ সৌরভদা। আমি জাস্ট লাস্ট একটা কোয়েশ্চেন করবো আমাদের নেক্সট জেনারেশনের জন্য, আর অবভিয়াসলি আমাদের জন্য, যারা আমরা এখন চেষ্টা করছি নিজেদেরকে কোথাও একটা পৌঁছানো, কিছু একটা অডিয়েন্সের জন্য করার, বা আরও আমাদের যারা ছোটো ছোটো স্টুডেন্টস বা যারা বাডিং ডান্সার, তাদের জন্য যাতে যদি কিছু বলো যাতে তারা ভালোভাবে আমাদের ইন্ডিয়ান সংস্কৃতির, ইন্ডিয়ান কালচারটাকে বা ভারতীয় সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটার জন্য কিন্তু আমার টিচাররা তো ডেফিনেটলি রয়েইছে। আমার মনে হয় গার্জিয়ানদের বেশি, মা বাবাদের ভাবতে হবে, যারা মা বাবা বাড়িতে আমার রয়েছেন, তারা যদি ছেলে মেয়েদের, এটা কিন্তু অত্যন্ত জরুরি, মানে মানসিক বিকাশ, মানে আমি শেখাই আমার প্রফেশন এটা, আবার এটা আমার রুজি রুটির জন্য কিন্তু তা নয়, এটা কিন্তু একটা অত্যন্ত মানে জীবনের আগেকার জীবনের মানে দিনেও ছিল। তাই বাড়িতে কেউ না কেউ কিছু না কিছু, সব বাচ্চাদের সবাই যেহেতু ট্রেন ক্লাসিক্যাল ডান্সার হয়ে ভবিষ্যতে হবে, কিন্তু ট্রেন দর্শকও হতে চাইতে না, দর্শক মানে যখন তুমি মনে করো যে কেউ ছোটবেলায় 7-5-6 বছর শিখলো, সে কিন্তু বড় হয়ে যদি দর্শক হয়, সে নাচের সঙ্গে যুক্ত নাও থাকুক, সে কিন্তু সবটা বুঝবে বা তার রুচিবোধটা তৈরি হবে। একটা সন্তানকে যে কোনো বাবা কিন্তু তার রুচিশীল করতে চায় এবং ভালো রুচি সম্পন্ন মানুষ করতে চায়, এবং সেটাতে কিন্তু হেল্প করে একটা, যদি সে যে কোনো গান বাজনার একটা স্ট্রিম যুক্ত থাকে এবং শেখে সেটা, এবং সেটা শিখলে সে কিন্তু পরবর্তীকালে প্রফেশন ওয়াইজ নেই বা না নেই, কিন্তু সে কিন্তু একটা তার রুচিবোধটা ভীষণ তৈরি হবে, রুচিশীল হবে, সেটা তো ভালো জিনিস না। এবার কারণ এখন অনেক রুচিকর অনেক কিছু জিনিস আছে, মিডিয়াতেও রয়েছে অনেক কিছু জিনিস আছে যেগুলোতে মানুষ এখন তো এই অনলাইনের জন্য সব ইউটিউবই দেখে নিচ্ছে কন্টেন্ট আছে। তো এটা কিন্তু একটু, এই জন্য আমার মনে হয় ডেফিনেটলি মানুষকে শেখা উচিত। এটাই অত্যন্ত একমাত্র পথ, অত্যন্ত বলবো না একমাত্র পথ, যে নেক্সট জেনারেশনকে যোগানো। আর কোনো পথ নেই এখানে এই এরিয়াতে। যদি তুমি শেখো তাহলে তুমি বুঝতে পারবে। একটা ক্লাসিক্যাল ফর্ম তো সবাই খুব একদম মাস দর্শক খুব বোঝে না, কিছু কিছু জিনিসপত্র বোঝে, যেমন আমাদের কথাকে কিছু কিছু স্টান্ট আছে, চাক্কার আছে, এই আছে, ওগুলো মানুষ এমনি মাস হলেও লাইক এনজয় করে, কিন্তু সবটা তুমি বুঝতে পারবে না। তখন তো তোমাকে একটুখানি ট্রেন হলে কি হবে, তোমার রুচিটা তৈরি হচ্ছে, এইভাবে তোমাকে চলতে হবে। আর আমার মনে হয় পরবর্তী জেনারেশনকে ডেফিনেটলি এটা খুব, যারা শিখছে, সবার আদার্সদের কথা বলছি না, যারা শিখছে তাদেরকে এটা একদম ওইভাবে, ওই আমি একটুখানি 2 মিনিটের, এখন যেহেতু সবটাই মোবাইলে এসে দাঁড়িয়েছে, 2 মিনিটে শিখবো, দেখতে হবে স্টেজের প্রোগ্রাম, স্টেজ পারফরমেন্স দেখতে হবে, যেহেতু এটা পারফর্মিং আর্ট আর এটা স্টেজের সঙ্গেই জড়িত, এটা কিন্তু ওই
আমরা এখনো যেটা আমরা এই ইন্টারভিউটা যে থ্রু মিডিয়ামের থ্রুই দেখছেন, যারা দেখছেন বা দেখছো, ওইরকম কিন্তু নয়, আদতে এটা একদম পুরো একটা লাইভ একটা, হ্যাঁ, এবং এটা অন স্টেজ দেখা আর এখানে 2 মিনিটের একটা ভিডিও দেখা, সেটা কিন্তু অনেক পার্থক্য, অনেক পার্থক্য। তো সেটা দেখতে যেতে হবে এবং মানে শিখতে হবে ভালো করে মন দিয়ে। আমাদের ছোটবেলায় বাবা মা তখন দূরদর্শনে প্রত্যেক রোববার করে রাত্রে ক্লাসিক্যাল ডান্সের প্রোগ্রাম হতো, হ্যাঁ, ন্যাশনাল প্রোগ্রাম অফ ডান্স, সেটা এখনো হয়, কেউ দেখে না। এখন ন্যাশনাল প্রোগ্রামে কেউ দেখে না, মানে দেখে যারা ভালোবাসে তারা হয়তো দেখে। এইগুলো তো খুব জরুরি। এখন কি হয়েছে, এখন প্রচুর জিনিস হয়ে গেছে, তো চ্যানেল অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে গেছে। এখন মানুষ ঠিক করে উঠতে পারে না, কিন্তু আগে আমাদের সময় ছিল কি একটাই চ্যানেল ছিল, এবার সেটা লিমিটেড থাকলে জিনিসটা সত্যি কন্ট্রোলে থাকে। এটা তো আর এবং কিছু করার নেই, এটাই অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটাই অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং এইভাবেই চলতে হবে। এবং এটাও ঠিক, ক্লাসিক্যাল ডান্স কিন্তু যে কোনো ক্লাসিক ফর্ম কখনো নষ্ট হয়ে যেতে পারে না। এটা যতই আমরা অনেক সময় ভয় পাই, মানুষ বা এই হচ্ছে সবকিছুই আসবে, ওটার মধ্যে একটু টাচ করেই বেরিয়ে যাবে, কিন্তু এই চিরন্তন কখনো মানে ওটা চলে যেতে পারে না, মানে ধুয়ে মুছে যেতে পারে না, ওটা থাকবেই। ওটা টিম করে হয়তো কোনো একটা সামান্য একটা সময়ের জন্য টিম করে হলেও বেঁচে থাকবে এবং তারপরে আবার সে তার স্ফুলিঙ্গ জ্বলবেই। এটা খুব সত্যি কথা। থ্যাংক ইউ সৌরভদা, অসংখ্য ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।